ব্যান করার পিছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে 2017 সালে, যে সেটি শেষ পর্যন্ত টিকানো যায়নি, এবং এটির মাধ্যমে অন্যান্য কাজগুলোতে জনপ্রিয়তা কিংবা বিভিন্ন ইস্যু কাজ করে রিপাবলিকানরা সমর্থন করে। এইবারের যে ইস্যু, সেটা কি রিপাবলিকানরা সমর্থন করছে কিংবা কোনো জনপ্রিয়তা পাওয়ার আশায় তিনি করেছেন? সোমালিয়া বলেছে যে না, আমরা আলোচনা করতে চাই, এবং আপনার আফ্রিকান ইউনিয়নও বলেছে আমরা আলোচনার মধ্যে এটাকে সমাধান করতে চাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কমেন্টটা করেছে, ভেরি সিরিয়াস কমেন্ট, বলছে যে এটা ডিসক্রিমিনেটরি, এটা রেসিস্ট এবং এটা ক্রুয়েল। রাজনীতির দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য, পপুলারিটি বাড়ানোর জন্য এটা একটা ভালো ঠিক। 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 5টি দেশ ছিল, আরো নতুন 7টি দেশ যোগ হয়েছে। প্রথমবারও তিনি এটি দিয়েছিলেন, চরম বিতর্ক ছিল এবং বলা হচ্ছিল তার যেসব বিতর্কিত কর্মকাণ্ড ছিল তার মধ্যে অন্যতম এই ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে প্রথমবারেরটি অনেকটা মুসলিম ব্যান হিসেবে পরিচিত ছিল। এবার তিনি যে দেশগুলোকে ভ্যান করেছেন কিংবা যে দেশগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছেন, এটি আসলে আমেরিকার জন্য কি এমন লাভ হবে কিংবা কি এমন ক্ষতি হতে পারে? লাভ ক্ষতির চেয়ে যেটা আপনার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আপনারা বলতে চাচ্ছেন জাতির নিরাপত্তার খাতিরে, এবং জাতির নিরাপত্তার খাতিরে সিরিয়াসনেস কতটুকু আছে, এটা আমার মনে হয় ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে, যে কনস্টিটিউয়েন্সি এক্সট্রিম রাইটিং, ওদেরকে হ্যাপি করার জন্য এই জিনিসগুলো করছেন। এর আগে যেটা আপনি বলেছেন যে প্রথমবার যেই 7টা দেশকে করা হয়েছিল, অল 7টা দেশেই প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি ছিল, যেমন ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন, 7টা ছিল। যার জন্য ওটা যখন কোর্টে গেছে, কোর্টে ওটা উনি জিততে পারেন না, এই জন্য যে এটাকে টার্গেট করা হয়েছে রিলিজিয়ানের ভিত্তিতে। এবার হোয়াইট হাউস একটু মোর কেয়ারফুল, তারা করেছে কি ওই 7টা থেকে 5টাকে নিয়েছে, ইরাক এবং সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে, আর বাকিগুলাকে নিয়েছে, তার সাথে অ্যাড করেছে আপনার আফগানিস্তান, চাদ, কঙ্গো, গিনি, মায়ানমার, ইরিত্রিয়া, হেইটি, এটাকে যোগ করছে, যোগ করে 12টা দেশ করেছে আর কি। এবং এই দেশগুলো সাথে এরা যে ইউনাইটেড নেশন আমেরিকাতে যে কোনো ধরনের সন্ত্রাস ঘটিয়েছে এর পিছনে ভিসাভিস দেখেন, গত সপ্তাহে যেটা হলো, একজন ইজিপশিয়ান যে কলোরাডোতে যেই সন্ত্রাস কাজটা করেছে, কিন্তু ইজিপ্টকে এতে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট বলে বলা হয়েছে আর কি। আমার মনে হয় গুরুত্বটা এটা বিশেষ করে ওনার ওই কনস্টিটিউয়েন্সিকে বোঝানোর জন্য, এবং এটা কিন্তু এটা তো সমালোচনা হয়েছে, কারণ তবে এর আগের বার থেকে এবার ডিফারেন্সটা হলো আরেকটা, সেটা হলো এর আগের বার যারা পার্মানেন্ট রেসিডেন্ট ছিল তারা ইনভলভ ছিল, এবার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু গতবার কোর্টে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে যারা আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্সি আছে তাদেরকে এতে করা হলো কেন, কোর্টে এটা অবজারভেশন দিয়েছে, এবার ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং খেলোয়াড় আপনার 2026-এ যারা অলিম্পিকে আসবে এবং সামার অলিম্পিকে 2028-এ আসবে, তাদেরকে তাদের ফ্যামিলিকে এখানে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীব্যাপী এটা সমালোচনা হয়েছে, যেমন চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস বলেছে যে সে আমেরিকানদের উপরও ট্রাভেল নিষেধাজ্ঞা করেছে, কারণ সে বলেছে যে আমাদেরও তো একটা প্রেস্টিজ আছে, গর্ব আছে, রাইট, আমাদের তো সম্মান বোধ আছে, রাইট। সোমালিয়া অন্যরা মোর রিকনসিলিয়েটরি, সোমালিয়া বলেছে যে না, আমরা আলোচনা করতে চাই, এবং আপনার আফ্রিকান ইউনিয়নও বলেছে আমরা আলোচনার মধ্যে এটাকে সমাধান করতে চাই। কিন্তু হিউম্যান রাইট চিফ যে টার্ক বলছে যে দে আর কনসার্ন, এবং সিরিয়াসলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কমেন্টটা করেছে, ভেরি সিরিয়াস কমেন্ট, বলছে যে এটা ডিসক্রিমিনেটরি, এটা রেসিস্ট এবং এটা ক্রুয়েল, রাইট। ইউএস ডেমোক্রেটরা এটা করেছে। আমার মনে হয় এখন ন্যাশনাল সিকিউরিটির কথা বললে তো আমরা এটা নিয়ে যুক্তি করতে পারেন না, বুঝতে পারছেন, এই এমন একটা ইস্যু, সেন্সিটিভ ইস্যু, কিন্তু তেমন একটা তারাই বলতে পারবে, ইন্টারনাল বলতে পারবে কোন দেশ অ্যাকচুয়ালি কতটুকু ক্ষতি করতে পারে, রাইট। কোন ইরানিয়ান এখানে কিছু করছে কিনা বা অন্য কেউ করছে কিনা রিসেন্টলি এরকম কোনো ঘটনা তো নাই, রাইট। বাট একটু নেওয়া আর কি, এটা মানে কনস্টিটিউয়েন্সিকে করা, তার কনস্টিটিউয়েন্সিকে একটু খুশি করা। আর 2 নম্বর হলো একটু কেয়ারফুল নেওয়া, যে আমার ক্ষমতা আছে, আমি এদেরকে করলাম, তোমরা রেকটিফাই করো, তোমরা তোমাদের ভেটিং প্রসেসটা উন্নত করো, তাহলে হয়তো
এটা কেস বাই কেস এটা সমাধান করতে পারে। এটা কি গতবারের মতো শেষ পর্যন্ত টিকবে আদালতে, নাকি আদালতে গেলে আবার যেটা বললাম গতবার যেরকম শুধু মুসলিম কান্ট্রি গুলো ছিল, সেই জন্য কোর্ট বলেছে না এটা তো ডিসক্রিমিনেটরি, বিকজ এবার একটু আফ্রিকান দেশগুলো আধিক্য দেখা যাচ্ছে। হ্যাঁ এটা একটা, আর ইমিগ্রেন্টদেরকে ইয়ে করা হয়েছে, সুতরাং এটা হোয়াইট হাউস কেয়ারফুলি কিন্তু অর্কেস্ট্রেট করেছে দিস টাইম। সুতরাং দিস টাইম কোর্টে কেস হবে, বাট কি হবে সেটা বোঝা মুশকিল আর কি। তবে ইট ইজ বেটার দ্যান দি ওয়ান দ্যাট ইজ আর্লিয়ার ইন টার্মস অফ লিগ্যাল ইস্যুতে। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই ব্যান করার পিছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে 2017 সালে, যে সেটি শেষ পর্যন্ত টিকানো যায়নি, এবং এটির মাধ্যমে অন্যান্য কাজগুলোতে জনপ্রিয়তা কিংবা বিভিন্ন ইস্যু কাজ করে রিপাবলিকানরা সমর্থন করে। এইবারের যে ইস্যু সেটা কি রিপাবলিকানরা সমর্থন করছে, কিংবা কোনো জনপ্রিয়তা পাওয়ার আশায় তিনি করেছেন, নাকি আসলে এই দেশগুলো আমাদের জন্য সন্ত্রাসী হুমকি হয়ে উঠতে পারে? সন্ত্রাসী যেটা বললাম এটা তো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা তো ইন্টারনাল ব্যাপার, আমাদের FBI NCIA তারাই ভালো জানে, আমরা তো বলতে পারবো না, আমরা জেনারেল একটা কমেন্ট করতে পারি। তবে হ্যাঁ, রাজনৈতিক ভাবে এই ধরনের পদক্ষেপ গুলা সবসময় পপুলার নিজেদের দলের মধ্যে এবং সবার মধ্যে, এটা একটা পপুলার। সেটা একটা জিনিস হতে পারে যখন রাজনীতিক যখন একটু কেওয়াস হচ্ছে সেটাকে ডাইভার্ট করার জন্য এটা হতে পারে, রাইট? আমি মনে হয় ওটার একটা কারণ আছে আর কি। তবে আমি ওটা যেহেতু একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা ইন্টারনাল কথা তো জানি না, কার কত সিকিউরিটি ব্রিফিং আমরা শুনি না, জানি না, প্রেসিডেন্ট জানে, করতে পারে। তবে সাধারণভাবে রাজনৈতিক ভাবে এটা কিন্তু এটা ক্ষতিকর কোনো পদক্ষেপ না প্রেসিডেন্টের জন্য, বরং রাজনীতির দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য, পপুলারিটি বাড়ানোর জন্য এটা একটা ভালো ঠিক। কারণ আপনার যে ইয়েতে ট্যারিফে যে সমস্যাটা হয়েছে, জিনিসপত্রের দাম কিছুটা পড়েছে, ইনফ্লেশনের কথা চিন্তা ভাবনা করতে, তারপর বাজেটের কথা এখন বলবো না, যখন বাজেট আসবে তখন আলোচনা হবে, এই জিনিসগুলোকে হয়তো একটু সরিয়ে নেওয়ার জন্য। আর উনি তো ইউক্রেনে অত উনি ওখানে এখনো যাবো না, কারণ সেখানে তো উনি সাকসেস যতটুকু 48 আওয়ার্সের মধ্যে করতে পারবে বলছে, বন্ধ করতে পারে না। এই সব জিনিসগুলো মিলে আমার মনে হয় এটা একটা পলিটিক্যালি সেফ একটা ডিসিশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।